প্রতিদিনের মতো আজকে সকালে উনি বের হয়ে গেছে। উনি তো প্রতিদিন বের হওয়ার জন্যই আছে, বাসায় আছেই এই জন্য যে প্রতিদিন সকালে বের হয়ে যাব, রাত 1টা বাজে বাসায় ফিরবো, এটাই ওনার কাজ। যাই হোক, এটা বলে লাভ নেই। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করার জন্য উনি বের হয়ে গিয়েছিল। তারপরে আর কি করার, এরকম তো প্রতিদিনই হচ্ছে বলতে গেলে, এটা তো নতুন কিছু নয়। তারপরে ফোন দেওয়া হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছে যে কি হবে, কারণ আগের থেকে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট উনি দেয় না। ওনার পাইক পেয়াদা কর্মচারী অনেকেই আছে, কোনো ধরনের নোটিশ দেয় না আমাদেরকে যে আজকে কি ধরনের দিন যাচ্ছে, কি কি হতে চলেছে আমাদের সঙ্গে। এটা উচিত ছিল আগে থেকে নোটিফাই করা ওনার পাইক পেয়াদা কর্মচারী, এদের মাধ্যমে আমাদের কাছে একটা নোটিশ পাঠানো। যাই হোক, কিছু পাঠানো হয়নি, উনি হুটহাট করে বের হয়ে যায়। সামাজিক কর্মকাণ্ড করতে গেলে সবসময় সব কিছু আগে থেকে কনফার্ম করা পসিবল না, কারণ উনি হচ্ছে নগরমাতা। এই পুরোটা নগর, পুরোটা শহর, পুরোটা স্টেট, পুরোটা দেশ, রাষ্ট্র, এক একটা মহাদেশ, অনেক কিছু ওনাকে একা একা এক হাতে চালাতে হয়। তো সব সময় সব কিছু আগে থেকে বলা যায় না, হুট করে চলে গেছে। তো এর আগেও অনেক দিন, দীর্ঘ একটা না অনেকটা দিন এরকম চলেছে, প্রায় দুপুরবেলা আসেনি, হুটহাট করে এরকম চলে গেছে, লাপাতা হয়ে গেছে। সামাজিক কর্মকাণ্ড, মানুষের ন্যায়ের পক্ষে অধিকারের জন্য লড়তে গেলে, আগেই বলেছি, সবসময় সব কিছু বলে কয়ে সম্ভব না। তো হয়তো বা কোনো পরিবার বা কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো জাতির অধিকার রক্ষা করার জন্য উনি গিয়েছিল। যেহেতু আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে উনি মহৎ কাজ ছাড়া কোনো কাজ করে না, উনি মহৎ মানুষ, মহিষী নারী, তো আমরা ওই বিষয়ে আর কিছু ঘাটাই না। আমার পরিবার থেকে আমার আত্মীয় স্বজনরা কোনো কিছু ঘাটায় না। যাই হোক, তো যেহেতু অনেক দিন খাবারের কষ্ট হচ্ছিল, বাইরে থেকে সিঙ্গারা এটা সেটা অনেক কিছু খেয়ে খেয়ে দুপুরের লাঞ্চ পার করছিলাম, রাতের ডিনার পার করছিলাম, এবং তো সব কিছু ভিডিওতে দেখাচ্ছি রেগুলার যে কী কী হচ্ছে আমাদের সঙ্গে। তো ওই দিন উনি দয়া করেছে, দয়া করে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। মানে এতিম মানুষ, কি বলে এটাকে, নিপীড়িত নির্যাতিত মানুষ হিসেবে উনি আমাদের মাথায় হাত দিয়েছে, যেন আমাদের জীবনটা মোটামুটি ধন্য হয়। আমার মাথায় হাত বুলিয়ে দিছে, আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিছে, আমাদের জীবন রক্ষা করেছে, আমাদের উপর একটু এক ফোঁটা পানি ঢেলেছে। কি করেছে? আসার সময় খাবার নিয়ে এসেছে। কি খাবার এনেছে? ওই আমাদের এলাকায় এক ধরনের একটা, আমাদের এলাকায় না ঠিক একটু আশেপাশে, মানে এই ধরনের ওনাদের তো হাজব্যান্ড ওয়াইফের আবার একটা স্পেশাল ক্ষমতা আছে, সেটা হচ্ছে ওনারা আবার কিছু বিশেষ বিশেষ দোকান চিনে। আমি আর আমার বাবা, লাকিলি হোক আর আনলাকিলি হোক, এই ধরনের দোকানপাট খুব একটা চিনি না। আমরা আসলেই খুব খারাপ মানুষ, মানে অযোগ্য লোক, আমরা কিছুই চিনি না, কিছুই জানি না। আমরা জানি না কোন দোকানে গরুর মাংসের ছাট দিয়ে গরুর বিরিয়ানি বিক্রি করে সিগারেটের প্যাকেটে, ওইটাও জানি না। খুব ছোট সাইজের প্যাকেট, এবং সেখানে শুধু হাড়ের টুকরা মাংসের মতো করে ধোঁকাবাজির মতো কেটে দেয়। এটা কোন দোকানে বিক্রি করে এটাও আমরা জানি না। আমরা হলাম একটা জমিদার টাইপের অমানুষ, বর্বর, অকৃতজ্ঞ, নিষ্ঠুর, মানে কি বলে, নিম্নমানের মানুষ। আমরা শুধু এমন দোকান চিনি যে দোকানে পরোটা ভাজি বিক্রি করে, যে দোকানে বিরিয়ানি বিক্রি করে, যে দোকানে মুরগি বিক্রি করে, গ্রিল বিক্রি করে, বা হোটেলে ভাত বিক্রি করে, এইগুলো আমরা চিনি। আমরা আবার ওই সব দোকান চিনি না যে কোন দোকানে গরুর মাংসের ছাটের মাংস দিয়ে সস্তায় সাদা সাদা প্যাকেটের ভিতরে, সিগারেটের প্যাকেটের ভিতরে বিরিয়ানি বিক্রি করে একজনের, ওই দোকান আমরা চিনি না। আবার আমরা এই দোকানও চিনি না, এই যে একটা খিচুড়ির দোকান থেকে খিচুড়ি আনা হয়েছে, ওই মহিলা খিচুড়িটা এনেছে সেদিন আমাদের জন্য, যে মুরগির গলার হাড্ডি, তারপরে বুকের কবজা, তারপরে পিঠের কেচকি, তারপরে সিটকারি, হাতল, সারাস, দাও, পাচন, কাশি, মুরগির শরীরে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, বিভিন্ন যৌনাঙ্গ, বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্গ, গুপ্তাঙ্গ, অনেক কিছু থাকে একটা মুরগির ভেতরে। এই ধরনের জিনিস দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করা হয়, বা কোন দোকানে সেই ধরনের খিচুড়ি বিক্রি হয়, বা সেটা দাম কেমন বা কি, কোনো বিষয় আসলে ডিটেলস আমরা জানিই না। আসলে আমরা পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমরা পৃথিবীর বাইরের একটা ভিন গ্রহের প্রাণী। তো যাই হোক, তো ওই দিন সে ওই খিচুড়িটা এনেছিল। ওই খিচুড়ি আনে দেখি আবার একটু পরে ডিম ভাজি করা হচ্ছে। আমি বললাম না যে খিচুড়ি আনলো, মাংস দেওয়া, আবার ডিম ভাজি করে কেন? পরবর্তীতে আমার কাছে কাহিনী ক্লিয়ার হয়েছে একটু পরে, যে খিচুড়ির ভিতরে হাত দেওয়ার পরে যখন দেখলাম যে হাতের মধ্যে শুধু চোখা চোখা সোচালো পাথরের মতো জিনিস বাঁচতেছে হাতে, তখন বললাম যে এখানে তো একটা ঘটনা আছে।
তারপরে দেখি এটার ভিতরে মুরগির গলা টলা থেকে শুরু করে যত ধরনের কবজা, কাবজি, কাঠি, শলা যা যা আছে মুরগির ভেতরে থাকে ওগুলো সবই আছে মোটামুটি, শুধু মাংস নাই। এরপরে বললাম যে ডিম ভাজার কি মুহূর্ত। আমার বাপেও খুব অবাক হয়ে গেছে যে ডিম ভাজি করে কেন, খিচুড়ি আনলো আবার ডিম ভাজি করে। এরপরে বললাম যে তাদের জন্য তো আবার মুরগির মাংস দেওয়া খিচুড়ি আনছে, আর আমার জন্য আর আমার বাবার জন্য আনছে মুরগির কবজা দেওয়া খিচুড়ি। এরপরে সত্যিই রিয়েলাইজ করলাম যে না, আমরা আসলেই মানুষের কাতারেই পড়ি না। এইসব জিনিস কোথায় বিক্রি হয় জানিও না, আইডিয়াও নাই, উপর থেকে একটা দেখলে আরেকটা ভেবে নেই, ধোকা খাই খেতে গিয়ে। তারপরে যাই হোক, তারপরেও ভালো যে 2টা সিঙ্গারা নিয়ে এসে নাই, এর জন্য আমরা কৃতজ্ঞ। যে দোয়া করি ওদিন উনি আমাদেরকে ওনার ইনকামের টাকা থেকে ইনকামের টাকা থেকে ইনকামের টাকা থেকে আমাদেরকে, ইনকাম বলতে গিয়ে গলা ফেটে হাসি চলে আসছে আমার, ভয়েস ওভার দিতে গিয়ে, সরি। তো আমাদের দিকে মুখ তুলে তাকাইছে, অসহায় দুস্থ মানুষকে একটু একটা বেলা খাবার খাওয়াইছে। আমরা অনেক কৃতজ্ঞ। আসলে আমরা যতটুকু কৃতজ্ঞ হওয়া উচিত ততটুকু কৃতজ্ঞ নই, এর জন্য আমাদের শাস্তি হওয়া উচিত। আসলে আল্লাহ অবশ্যই আমাদের ব্যাপারটা দেখবে। ওই যে খেলাম কবজার খিচুড়ি, মুরগির ডাসা, কবজা, সিটকিনি, হাতল, যৌনাঙ্গ, গোপনাঙ্গের খিচুড়ি যে খাইলাম, ওই খিচুড়ি যে খাইছি, হ্যাঁ, তো ওইটা তো হজম প্রপারলি হয়েছে কি হয় না জানি না, কত ঘন্টা বা মেডিকেলি টার্ম কি যে কতক্ষণ সময় লাগে হজম হইতে বা কি। তো এরপরে থেকে তো মোটামুটি আবার শুরু হয়ে গেছে পরবর্তী প্রিপারেশন, পরবর্তী ডলাই মাথায় যেটা হবে। যেহেতু খিচুড়ির খ শব্দটা আছে আর মাংসের শব্দটা আছে, তার মানে এটা তো একটা ভিআইপি কিছু হয়ে গেল, তাই না? তো এই যে এটা খেলাম বা খাওয়ানো হলো বা খেতে দিল, এটার তো একটা উসুল দিতে হবে। এই যে সরল সুদ কষা, যেমন সুদে উসুল, আগে যে অঙ্ক টঙ্ক করতাম ছোটোবেলায়, তো এইভাবে এটার উসুল তুলতে হবে। এটার উসুল কি? এটার উসুল হচ্ছে আগামী 25 বেলা ডিম ভাজি খেতে হবে। তো তার সেই পদক্ষেপ, সেই উদযাপন হিসেবে এটার প্রথম যেটা অংশ, ফার্স্ট সেগমেন্ট শুরু হয়ে গেছে। পরবর্তী এই সেগমেন্টে ছিল ডিম ভাজি। ডিম ভাজি যেটা আমাদের বাসায় জাতীয় খাবার, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় রেন্ডি আমাদের বাসায়। যাই হোক, তো ডিম ভাজিও আমাদের জন্যই, এটা হচ্ছে আমাদের জাতীয় খাবার। এই জিনিস আজকে থেকে শুরু হলো, এখন অনির্দিষ্টকালের জন্য চলবে। কত বেলা চলে তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে আমাদের সঙ্গে আবার গলায় যেন আটকে গিয়ে না মরি, তার জন্য বিশেষ ব্যবস্থা আছে, যেন গলায় পানি থাকে, তার জন্য একটা পাতলা ডাল করা হয় সঙ্গে। যে ডিম ভাজি দিয়ে তো খাওয়া সম্ভব না, গলায় আটকে গিয়ে আবার যদি মারা টারা যায়, বয়স্ক মানুষ আমার বাপ, তাহলে আবার কেস খাওয়া লাগতে পারে, এক কাজের মধ্যে আরেক কাজ হয়ে যাবে। সেই জন্য মহিলা আবার মাঝে মাঝে ডালের ব্যবস্থা করে। সেই ডাল বেশিরভাগ সময় টক থাকে, নষ্ট থাকে, পচা থাকে, বাসি থাকে, এবং সেই ডাল থেকে কোন জিনিসের গন্ধ আসে সেই জিনিসের কথাটা আমি এখানে বলতে পারবো না, কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম। এখানে এত নোংরা জিনিসের শব্দ উচ্চারণ করা সম্ভব না আমার পক্ষে। তো যাই হোক, টেকনিক্যাল কারণে বিষয়টা চেপে গেলাম। তো ডাল থেকে মাঝে মাঝে কোন জিনিসের গন্ধ বের হয়, আমার মতো যাদের আইকিউ লেভেল আছে তারা অনুমান করে ফেলবেন। যেহেতু মাঝে মাঝে পচা বাসি থাকে, 3-4 দিন ক্রস হয়ে যায় ফ্রিজে। এই যে একটু আগে যে কথাটা বললাম, সেই কথাটার বাস্তবতা বা সত্যতা পাওয়া যাচ্ছে এখন। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার পরবর্তী বেলার আরেকটা খাবার, নেক্সট ডিনার অথবা নেক্সট লাঞ্চ, যেটাই হোক, সম্ভবত এটা ছিল নেক্সট ডিনার। এর আগে তো একটা ডিম ভাজির পর্ব এপিসোড শেষ করলাম। আমাদের ভাষায় আবার মেগা এপিসোড হয়, বড় বড় মুভি যেরকম, বড় বড় ওয়েব সিরিজ যেরকম একটা মেগা মেগা মহা এপিসোড হয়, বা স্টার জলসা সিরিয়ালে মহা এপিসোড হয়, মহালীলা হয়। তো আমাদের ভাষায়ও মহালীলা চলতেই থাকে 12 মাস। তো এখানে ওই ডিম ভাজির পর্ব শেষ হওয়ার পরে মহালীলা যখন শেষ হয় একটা, সেই মহালীলা শেষ হওয়ার পরে আবার পরবর্তীতে একটা ব্রয়লার লীলা হয়। ব্রয়লার লীলা হচ্ছে যে কোরবানির মাংস যে সব লোপাট হয়ে গেছে, খাসি, গরু যা কিছু ছিল, আমার মামার বাড়ি থেকে যে মাংসটুকু দিছিল 5-6 কেজি, আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গিফট, সমাজের মাংস, এটা সেটা বিভিন্ন কিছু মিলেও আরও আছে। আর খাসি তো আস্ত খাসি লোপাট হয়ে গেছে। এরকম বিভিন্ন মাংস টাংস সব কিছু তো লোপাট হয়ে গেছে। এই দুর্নীতিটাকে ধামা চাপা দেওয়ার জন্য মাঝে মাঝে মুরগির গলা গিলা, হাড়, কলিজা, যৌনাঙ্গ মাঝে মাঝে এগুলো রান্না করা হয়। এর সাথে সাথে মাঝে মাঝে দয়া হইলে একটু মাংস টাংস মিক্স করা হয়,
কোনো কোনো দিন আবার মাঝে মাঝে শুধু ওগুলাই দেওয়া হয়। তো ওই দিন মনে হয় দয়া হয়েছিল, বা কোনো বিশেষ লটারি ছিল, বা কোনো বিশেষ সারপ্রাইজ ছিল আমাদের জন্য, অথবা আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, অথবা কোনো ফেরেশতা বসে বসে দোয়া করছিল আমাদের জন্য। তো ওই দিন নর্মাল মাংস দেওয়া হয়েছে, মানে ওই যে কোরবানির শোক কাটানোর জন্য কোরবানির মাংস যে লোপাট হয়ে গেল আমাদের বাসা থেকে, 2টা ফ্রিজ যে খালি হয়ে গেল। কারণ এটা তো অলরেডি অনেকবার বলা হয়েছে যে বিগত কোরবানি ঈদ থেকে এই পর্যন্ত আমরা 2 দিনে গরুর মাংস চোখে দেখি নাই, জাস্ট 2 দিনে গরুর মাংস চোখে দেখি নাই। তো মাঝে মাঝে এরকম ব্রয়লারের গুপ্তাঙ্গ দিয়ে, অথবা কবজা কাবজি ছাটা কাটা এগুলো দিয়ে, অথবা মাঝে মাঝে একটু মাংসের মিক্স করে আমাদেরকে আর কি ওই কোরবানির জ্বালাটা মেটানো হচ্ছে। কারণ কোরবানি তো অলরেডি মায়ের ভোগে চলে গেছে, আমাদের জীবনটাই বলি হয়ে গেছে। কোরবানি আর আলাদা কিছু নাই, আমাদের শব্দে আমরা নিজেরাই কোরবানি। 2019 সাল থেকে যে আমাদের কোরবানি শুরু হয়েছে একটা না, 2026 চলে, আমাদের কোরবানি এখনও শেষ হয়নি। আমাদের 365 দিনই কোরবানি বলতে গেলে। যে ইব্রাহিম যেমন বড় ছেলেকে কোরবানি দিছিল, আমার বাবা আমাকে কোরবানি দিছে 2019 সালে। ওই মাংস তারা সবাই মিলে খাচ্ছে, ওইটা এখনও শেষ হয় নাই। তো যাই হোক, দিন শেষে ভুক্তভোগী তো আমি। তো আমাকে একটু মাংসের টুকরা মুকরা দেওয়া হয়েছে, যেহেতু কোরবানিটা আমার উপর দিয়ে গেছে বলতে গেলে। বড় চাপটা আমি খাইছি, বড় ক্যাচাটা আমি খাইছি। তো আমাকে 2 টুকরা মাংস দিছে। আর সঙ্গে এটা হচ্ছে যে উইকলি রিলিফ, এটা শুধু এমনিতে না, এটা হচ্ছে উইকলি ট্রিট। ওই যে বললাম না, যে যখন তার কেটে যায়, প্যাচ কেটে যায়, যখন মানে একবারে বিচার সালিশের পর্যায়ে চলে যাচ্ছে, আমার বাবার মুখ চোখ একেবারে বাঁকা হয়ে গেছে, আমার বাবার মুখ থেকে গালি চলে আসবে। গালি তো উনি কখনো দেয় না, মানে বললাম যে যদি এই সিচুয়েশনে যায় কখনো, এত বিরক্ত। আমার বাবা যদি গালি দিত তাহলে তো আমি বাইচেই যেতাম, সেটা তো কখনো করবে না। উনিও তো টিনের চশমা পরা। তো উনি যখন আর কি একবার চরম বিরক্ত হয়ে যায়, যখন আর কোনো গতি থাকে না, এটা বুঝে, এটা 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 বোঝার মতো একটা মাপ আছে, একটা মেশিন আছে হাজব্যান্ড ওয়াইফের কাছে, এটা মাপার মতো একটা যন্ত্র আছে। এরা বুঝছে সব কিছু, এরা বুঝে যে কখন মানুষ শেষ মাত্রায় চলে যাচ্ছে। মানে বারবার বারবার কাউকে যখন আপনি একটানে নির্যাতন করবেন, তখন একটা রাইম আছে, একটা রিদম আছে, একটা সুর আছে, একটা তাল আছে, গানের মতো ব্যাপারটা। তখন আপনি বুঝে ফেলবেন যে এটার লাস্ট সুইচ কোনটা, লাস্ট রেঞ্জ কোনটা। তো ওরা এটা আমার বাপের গবেষণার মাধ্যমে আমার বাপের এই জিনিসটা বুঝে ফেলছে। ঠিক ওই মুহূর্তে যখন দেখবেন যে আপনার গলা কেটে যাচ্ছে, এখন রক্ত বের হয়ে যাবে অবস্থা, ঠিক ওই মুহূর্তে করে কি, তারা একটা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা টুইস্ট মারে কি, মনে করেন 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস ডিমবাজি টানা চলতে থাকে। যখন দেখবেন যে তার ছিঁড়ে যাচ্ছে, গোমর বের হয়ে যাচ্ছে, নোংরামি ফাঁস হয়ে যাবে, বিচার সালিশ বসবে, অবস্থা খারাপ, বেগো দিকে চলে যাচ্ছে, পুরনো কথা বের হয়ে যাবে, মানে যত ধরনের নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা, তারপরে কি বলে পৈশাচিকতা বের হওয়ার পথে, ঠিক ওই মুহূর্তে গিয়ে করবে কি, তাড়াতাড়ি করে একটা রিলিফ দিবে। রিলিফ কি, একটা ব্রয়লার মুরগি নিয়ে আসো, 2 বেলা শান্তিমতো খাবার দাও, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। এই হচ্ছে এই নোংরা দম্পতির ট্রিটমেন্ট। এবং এই 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 যে পলিটিক্সটাই, গেমটার সঙ্গে ওর হাজব্যান্ডও সুন্দরভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। সে যতই নিজেকে সাধু প্রমাণের চেষ্টা করুক না কেন, বউর ওপর চাপিয়ে দিক না কেন, এটা আমরা মোটামুটি সবাই জানি এই নোংরা মহিলার সঙ্গে এর হাজব্যান্ডের কী ধরনের একটা বন্ডিং, এবং কিভাবে সে সমানভাবে সব কিছুতে অংশগ্রহণ করছে।